আসসালামু আলাইকুম। আজকের লেকচারটা থাকবে হাউ টু রিডিউস প্লাগারিজম, অর্থাৎ আপনি কিভাবে প্লাগারিজম রিডিউস করবেন। এখন আমরা আসি আসলে প্লাগারিজমটা কি। প্লাগারিজমটা হচ্ছে যে কোনো জায়গা থেকে যখন আপনি কোনো একটা ইনফরমেশন নিবেন আপনার রিসার্চ পেপার লেখার জন্য, তখন ওইটাকে বলা হয় প্লাগারিজম। এখন কথা হচ্ছে, হ্যাঁ, আপনি তো কোনো জায়গা থেকে ইনফরমেশন সরাসরি নিতে পারবেন না। যদি সরাসরি নেন তাহলে তার প্লাগারিজম হয়ে যাবে। সেজন্য আপনাকে ওইটাকে প্যারাফ্রেজ করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, আর ওই জায়গার সাইটেশন ইউজ করতে হবে, আই মিন রেফারেন্স ইউজ করতে হবে। এটা হচ্ছে একদম মেন কনসেপ্ট। আর প্লাগারিজম মানে আসলে কি? প্লাগারিজম মানে হচ্ছে আসলে চুরি করা। অর্থাৎ কোনো জায়গা থেকে যদি আপনি কারো লেখা নেন বা কোনো ইমেজ, ডাটা বা যে কোনো কিছু নেন, তখন এইটাকে বলা হয় প্লাগারিজম করা। সেই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ আপনি তো অন্য একজনের রিসার্চ পেপার থেকে তো সরাসরি লেখা নিতে পারবেন না। সরাসরি ইমেজ, ছবি, কোনো ডায়াগ্রাম বা কোনো ডাটা, কোনো রেজাল্ট টেবিল, এগুলো কোনো কিছু নিতে পারবেন না। যদি নেন তাহলে এটা প্লাগারিজম হয়ে যাবে, আই মিন চুরি হয়ে যাবে। আর এটা হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটিতে সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা। সেজন্য অবশ্যই আপনাকে এই প্লাগারিজমটাকে রিডিউস করতে হবে বা কমাতে হবে। এখন কথা হচ্ছে আপনি এটাকে কিভাবে কমাবেন। কমানোর জন্য আমরা আজকে অনেকগুলো স্টেপ দেখব। এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব ইজিলি আপনারা প্লাগারিজমগুলোকে রিডিউস করে ফেলতে পারবেন। তো আশা করা যায় প্লাগারিজম জিনিসটা কি এটা আমরা বুঝতে পেরেছি। আই মিন প্লাগারিজম মানে হচ্ছে কোনো একটা কিছু নেয়া বা চুরি করা, বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা কিছু আপনি নিলেন কিন্তু আপনি বললেন না এটা আমি এই জায়গা থেকে নিয়েছি, এটা বা হুবহু আপনি ঠিক সেম জিনিসটা নিলেন, কোনো চেঞ্জ করলেন না। এটাই হচ্ছে মূলত প্লাগারিজম। এখন আমরা আসি স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানের মাধ্যমে আমরা মূলত শিখবো যে প্লাগারিজমের কয়েকটা টাইপ হতে পারে এইটা। কারণ টাইপগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এটাকে রিডিউস করাটা আমরা খুব ভালো মতো শিখে যাব। প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ড প্লাগারিজম টাইপ, অর্থাৎ প্লাগারিজম টাইপ কি কি আছে। প্রথম হচ্ছে ডিরেক্ট প্লাগারিজম। ডিরেক্ট প্লাগারিজম মানে হচ্ছে কপিং টেক্সট উইদাউট সাইটেশন, অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি টেক্সটগুলোকে কপি করবেন কিন্তু কোনো সাইটেশন ইউজ করবেন না। এটা হচ্ছে মূলত ডিরেক্ট প্লাগারিজম করা, অর্থাৎ সরাসরি আপনি নিলেন লেখাটাকে কিন্তু আপনি কি করলেন না, কোনো সাইটেশন ইউজ করলেন না। এটা হচ্ছে ডিরেক্ট প্লাগারিজম। সেকেন্ড হচ্ছে সেলফ প্লাগারিজম। সেলফ প্লাগারিজম মানে হচ্ছে ইউজ করবেন আপনি আপনার নিজের ওয়ার্ক, কোনো ধরনের চেঞ্জ ছাড়া। অর্থাৎ আপনি আগে একটা পেপার পাবলিশ করেছেন, ওই পেপার থেকে ইনফরমেশন নিয়ে আপনি আপনার নতুন আরেকটা পেপার পাবলিশ করেছেন, ইভেন এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ ছিল না, তখন এটাকে বলা হয় সেলফ প্লাগারিজম। বা আপনি নিজের একটা পেপারকে যদি নিজে আবার সাইটেশন করেন অন্য একটা পেপারে, তাহলে এটাকে বলে সেলফ সাইটেশন। এটাও ইটস ওয়ান কাইন্ড অফ সেলফ প্লাগারিজম। তো এগুলো করা যাবে না। আর প্রথমটা তো বললাম যেটা হচ্ছে ডিরেক্ট প্লাগারিজম, এটা হচ্ছে ডিরেক্ট আপনি কপি করলেন কোনো ধরনের সাইটেশন ছাড়া, এটাও করা যাবে না। এটাও করলে কিন্তু প্লাগারিজম হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে প্যারাফ্রেজিং প্লাগারিজম, অর্থাৎ চেঞ্জ করলেন সামান্য পরিমাণ ওয়ার্ড, অল্প কিছু ওয়ার্ড চেঞ্জ করলেন কিন্তু অরিজিনাল স্ট্রাকচার যেটা আছে ওইটাই রয়ে গেল, এটাও কিন্তু করা যাবে না। এটাকে বলা হয় প্যারাফ্রেজিং প্লাগারিজম। আর লাস্ট হচ্ছে গিয়া মোজাইক প্লাগারিজম। এটা ওয়ান কাইন্ড অফ প্যারাফ্রেজিং প্লাগারিজম, অর্থাৎ আপনি অল্প কিছু সামান্য পরিবর্তন করলেন, আগে যে স্ট্রাকচার যেটা আছে ওইটাই থাকলো আর কি। ওকে, এটাও হচ্ছে মোজাইক প্লাগারিজম। তার মানে আমরা মোটামুটি 4টা ভাগ আমরা জানতে পারলাম প্লাগারিজমের। এই 4 ধরনের প্লাগারিজমকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে। যদি করেন তাহলে কিন্তু প্লাগারিজম রিডিউস হয়ে যাবে। স্টেপ 2 হচ্ছে আপনাকে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ইউজ প্রপার প্যারাফ্রেজিং টেকনিক। যদি আপনি এগুলো ইউজ করেন তাহলে কিন্তু প্লাগারিজম রিডিউস করতে পারবেন। প্রথমটা হচ্ছে কি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিনাল টেক্সট, অর্থাৎ আপনি অরিজিনাল যে টেক্সট আছে এইটা ভালো মতো হচ্ছে আপনি বুঝবেন এবং পড়বেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের লেখাটাকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে রিরাইট ইন ইউর ওন ওয়ার্ডস। ওকে, অর্থাৎ আপনি নিজের মতো করে হচ্ছে লিখবেন ওয়াইল মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং, অর্থাৎ মিনিংটাকে সেম রাখবেন। অরিজিনাল যে মিনিং আছে ওইটাকে সেম রাখবেন, সেম রেখে হচ্ছে নিজে নিজে হচ্ছে লিখবেন। ওকে, অর্থাৎ নিজের শব্দ দিয়ে লিখবেন, তাহলে কিন্তু প্লাগারিজম রিডিউস হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ইউজ সিনোনিমস অ্যান্ড চেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আপনি সিনোনিমস ইউজ করবেন এবং সেন্টেন্স গুলোকে চেঞ্জ করবেন। অর্থাৎ যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্যাসিভ লিখতে পারেন, আর নন ভার্সিভ লিখতে পারেন। যদি প্যাসিভ থাকে তাহলে এটা অ্যাক্টিভ লিখতে পারেন। এরপর যদি সিম্পল থাকে তাহলে এটা কমপ্লেক্স কম্পাউন্ডে করতে পারেন। যদি কমপ্লেক্স থাকে সিম্পল বা
অন্য কোনো সেন্টেন্সে করতে পারেন, ওয়ার্ড থাকলে ফ্রেজে কনভার্ট করতে পারেন বা ক্লোজে কনভার্ট করতে পারেন। অর্থাৎ এরকম করে আপনি সেন্টেন্সগুলোকে চেঞ্জ করবেন, তাহলে কিন্তু প্লাগারিজমটা রিডিউস হয়ে যাবে। এরপরে যেটা আছে এটা আমরা বলেছি যে তারপর স্টেপ 3 হচ্ছে সাইট অল রিসোর্স প্রপারলি। অর্থাৎ আপনি যে জায়গা থেকে ইনফরমেশন নেবেন অবশ্যই ওই জায়গার রিসোর্স রেফারেন্স বা সাইটেশন ইউজ করবেন। যদি করেন তাহলে কিন্তু প্লাগারিজমটা কমে যাবে। ফলো দি রিকোয়ার্ড জার্নাল সাইটেশন স্টাইল। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট জার্নাল স্টাইলও ফলো করতে পারেন, যেমন এপি আছে, এমএলএ, চিকাগো। ওকে, এটা করবেন। এরপর প্রোভাইড ইনটেক্সট সাইটেশন অ্যান্ড এই রেফারেন্স লিস্ট। তো আমরা জানি সাইটেশন বা রেফারেন্স লিস্ট আমাদের থাকে, অর্থাৎ টেক্সটের ভিতরে যেগুলো থাকে এটাকে আমরা বলতেছি ইনটেক্সট সাইটেশন। আপনি এটা ইউজ করবেন। আর অবশ্যই একদম শেষে পেপারের আপনাকে একটা রেফারেন্স লিস্ট ইউজ করতে হবে। ওকে, যেখানে সমস্ত রেফারেন্স থাকবে। যেমন আপনি যদি 200 রেফারেন্স থাকে 200 রেফারেন্স একদম লিস্ট নিচে থাকবে, এটা আপনাকে দিতে হবে। আর প্রত্যেকটা টেক্সটের বা প্রত্যেকটা লেখার মাঝে মাঝে রেফারেন্স দিতে হবে। যদি আপনি এগুলো দেন তাহলে কিন্তু প্লাগারিজমটা কমে যাবে। এরপর গিভ ক্রেডিট টু অল আইডিয়া, ডাটা অ্যান্ড কোডস দ্যাট আর নট ইউর ওন। অর্থাৎ আপনার নিজের যদি কোনো ডাটা বা আইডিয়া বা কোটেশন যদি ইউজ না করেন, সেক্ষেত্রে অন্যটা যদি ইউজ করেন অবশ্যই যারটা ইউজ করবেন তার ক্রেডিট কিন্তু দিতে হবে। এটা স্টেপ 4 হচ্ছে ইউজ কোটেশন মার্ক ফর ডিরেক্ট কোড। অর্থাৎ কোনো জায়গা থেকে যদি আপনি সরাসরি একটা কোড নেন বা কোটেশন নেন, অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে কোটেশন মার্ক এটা ইউজ করতে হবে। এটা হতে পারে ইনভার্টেড কমা বা এনিথিং এলস। এরপর কিপ ডিরেক্ট কোডস মিনিমাম অ্যান্ড সাইট দেম কারেক্টলি। অর্থাৎ অবশ্যই আপনি যখন নাকি কোনো জায়গা থেকে কোটেশন নেবেন সরাসরি চেষ্টা করবেন যেটা আছে হুবহু ওইটাই রাখার জন্য। আর ওইটা যদি রাখেন সেক্ষেত্রে ইনভার্টেড কমা দিবেন, আর অবশ্যই সাইটেশন ইউজ করবেন বা রেফারেন্স ইউজ করবেন। আপনাকে এটা বলে দিতে হবে যে আমরা এটা এই জায়গা থেকে নিয়েছি। এরপর হচ্ছে স্টেপ 5। স্টেপ 5 হচ্ছে চেক ফর সেলফ প্লাগারিজম। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার প্রিভিয়াস যদি কোনো কাজ থাকে ওই কাজ থেকে ইনফরমেশন যদি আপনাকে নিতে হয় তাহলে সাইটেশন ইউজ করবেন। আপনি কখন এটা বলবেন এটা তো আমার প্রিভিয়াস একটা পাবলিকেশন হয়েছে, তো ওইটা থেকে তো আমি কপি করছি, প্রবলেম কি, তো সাইটেশন না করলে তো হয়, এটা আসলে করা যাবে না। অবশ্যই আপনাকে সাইটেশন ইউজ করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি নিজের কোনো কাজ আপনি ইউজ না করেন ফার্দার, অর্থাৎ নিজের পেপার নিজের সাইটেশন এটা কখনোই করবেন না। ওকে, যদি করতেই হয় তাহলে সেক্ষেত্রে সাইটেশন ইউজ করবেন বা রেফারেন্স ইউজ করবেন। তবে আমার সাজেশন থাকবে কখনোই আপনারা নিজেদের কাজ নিজেরা সাইটেশন করবেন না, অন্য জায়গা থেকে ইনফরমেশন নেবেন, না হলে কিন্তু সেলফ প্লাগারিজম হবে। স্টেপ 6 হচ্ছে ইউজ প্লাগারিজম ডিটেকশন টুল। অর্থাৎ অনেকগুলো টুল আছে যেগুলোর মাধ্যমে আপনারা প্লাগারিজমটাকে রিডিউস কত পার্সেন্ট হচ্ছে এটা আপনি চেক করতে পারবেন। ওকে, তো এটাকে মূলত বলা হয় সিমিলারিটি যে চেক করা। তো এর জন্য সবচেয়ে ভালো যে সফটওয়্যার সেটা হচ্ছে টার্নিটিন সফটওয়্যার, আপনি ইউজ করতে পারেন। আর বাকি যেগুলো আছে এগুলো ইউজ করা লাগবে না আপনাদেরকে, জাস্ট আপনারা টার্নিটিন সফটওয়্যার আছে এটা ইউজ করবেন। টার্নিটিন সফটওয়্যার দিয়ে খুব ইজিলি আপনারা বুঝে ফেলতে পারবেন যে আপনাদের রিসার্চ পেপারে কতটুকু প্লাগারিজম আছে বা সিমিলারিটি আছে, অর্থাৎ সিমিলারিটি চেক করতে পারবেন। আর এরপর যদি বলি যে 10 থেকে 15% বা ম্যাক্সিমাম 20% পর্যন্ত সিমিলারিটি বা প্লাগারিজম তারা অ্যালাউ করে, এর থেকে বেশি তারা অ্যালাউ করে না। তবে এটা ডিপেন্ড করে আপনি কোন জার্নালে পেপারটা সাবমিট করছেন। এটা তার মানে এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম, প্লাগারিজম চেক করার জন্য টার্নিটিন সফটওয়্যার ইউজ করতে হয় বা অন্য সফটওয়্যার আপনি চাইলে ইউজ করতে পারেন, তবে অবশ্যই পেইড সফটওয়্যার ইউজ করবেন, প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করবেন, কখনোই ফ্রি সফটওয়্যার ইউজ করবেন না এই ক্ষেত্রে এসে। আর সেকেন্ড হচ্ছে প্লাগারিজম যাতে কখনোই 20%-এর বেশি না হয় বা 10 থেকে 15%-এর মধ্যে থাকা হচ্ছে ভালো। এরপর এটা জার্নালের উপর ডিপেন্ড করে। স্টেপ 7 হচ্ছে ইমপ্রুভ রাইটিং উইথ এআই। অর্থাৎ বিভিন্ন ধরনের এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার রিসার্চ পেপারটাকে অনেক বেশি সুন্দর করে লিখতে পারেন, ইমপ্রুভ করতে পারেন, বিশেষ করে রিসার্চ পেপার রাইটিং এর জন্য। সেক্ষেত্রে গ্রামারলি সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনারা খুব সুন্দর করে গ্রামার কারেকশন করতে পারেন, কুইলবোটের মাধ্যমে প্যারাফ্রেজিং করতে পারেন। এরকম কিন্তু অনেক ধরনের সফটওয়্যার কিন্তু আছে। স্টেপ 8 হচ্ছে
সামারাইজ ইনস্টেড অফ কপি, অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি যখন ইনফরমেশন নেবেন চেষ্টা করবেন ওইটার মূল থিমটা কি আইডিয়াটাকে নেওয়ার জন্য, ওকে, দেন হচ্ছে ওটা নিজের মতো করে লেখা। সেক্ষেত্রে আপনি সামারি করতে পারেন, কপি করার থেকে সামারি করাটা অনেক বেশি বেটার। যেমন ধরেন যে আপনি এক জায়গা থেকে 10টা লাইন নিতে চাচ্ছেন, তবে 10টা লাইন আপনি প্যারাফ্রেজিং করে নেবেন না, কপি করে নেবেন না, আপনি 10টা লাইনের যে সামারিটা আপনি নেবেন আর সামারিটা নিজের মতো করে লিখবেন, যাতে করে কি ওয়ার্ডস বা কি কনসেপ্ট বা আইডিয়াটা সেম থাকে, বাট এই জায়গা থেকে ওয়ার্ডগুলো কিন্তু সেম থাকবে না, ওয়ার্ডগুলো সম্পূর্ণ আপনার নিজের হতে হবে। এরপর হচ্ছে অ্যাভয়েড এক্সেসিভ রিলায়েন্স অন এ সিঙ্গেল রিসোর্স, কম্বাইন ইনফরমেশন ফ্রম মাল্টিপল সোর্স। দ্যাট মিনস আপনি কখনোই একটা পেপার থেকে অনেক বেশি পরিমাণ ইনফরমেশন নেবেন না, আপনি বিভিন্ন পেপার থেকে মাল্টিপল রিসোর্স থেকে ইনফরমেশন নেবেন, কম্বাইন্ডলি ইউজ করবেন। সেক্ষেত্রেও কিন্তু প্লাগারিজমটা রিডিউস হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। এরপর মেনটেন অরিজিনালিটি ইন ডাটা অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যখন আপনি কোনো সেকেন্ডারি ডাটা ইউজ করবেন, অর্থাৎ সরাসরি আপনি রিসার্চ করে এটা বের করেননি, অন্য একজন রিসার্চ করছে, প্রাইমারি রিসার্চ, আপনি তার ডাটা নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে অবশ্যই যে জায়গা থেকে আপনি ইনফরমেশন নিয়েছেন তার রেফারেন্স ইউজ করতে হবে, তার সাইটেশন ইউজ করতে হবে, তার সোর্সটা উল্লেখ করে দিতে হবে। আমি এখানে একটু বলি, সাইটেশন করা বা রেফারেন্সিং করা বা ক্রেডিট দেওয়া বা সোর্স উল্লেখ করা সবগুলো কিন্তু সেম জিনিসটাকে মিন করছে। এরপর অ্যানালাইজ অ্যান্ড প্রেজেন্ট ডাটা উইথ ইউর ইউনিক ইন্টারপ্রিটেশন। দ্যাট মিনস আপনি ডাটাগুলো যে নিলেন, নেওয়ার পর এটাকে আপনি প্রেজেন্ট করবেন এবং অ্যানালাইসিস করবেন, ব্যাখ্যা করবেন, ইন্টারপ্রিট করবেন সম্পূর্ণ নিজে। এটা কিন্তু কপি করবেন, অর্থাৎ আপনি ডাটা নিতে পারলেন, ডাটাটাকে আপনি সাইট করে দিলেন যে আমি এই পেপার থেকে এই ডাটাটা নিয়েছি, এই রিসার্চ থেকে এই ডাটাটা নিয়েছি, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু আপনি নিজে করবেন। যদি আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু প্লাগারিজমটা কমে যাবে। আর একদম ফাইনাল স্টেপ হচ্ছে স্টেপ 10, প্রুফরিড অ্যান্ড রিভাইজ, অর্থাৎ আপনি মাল্টিপল টাইম আপনি আপনার রিসার্চ পেপারটাকে রিভিউ করবেন, রিভাইজ করবেন, ইমপ্রুভ করবেন, আপডেট করবেন, দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা, বা আপনার যে অরিজিনাল যে মিনিংটা ছিল ওইটার সাথে মিল আছে কিনা, নাকি অরিজিনাল মিনিংটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে, বারবার দেখতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি ধরেন আপনাদের রিসার্চ টিমে অনেকজন কাজ করছে, তো সবার কাছ থেকে হচ্ছে আপনি ফিডব্যাক নেবেন। এটা হতে পারে আপনার টিম মেম্বার, আপনার সুপারভাইজার, আপনার স্টুডেন্ট, ওকে, বা আপনার মেন্টর, পিয়ার্স, যারাই হোক না কেন তাদের থেকে আপনি তাদেরকে রিভাইজ করতে বলবেন। দেন তাদেরকে বলবেন যে দেখেন আমাদের রিসার্চ পেপারটা আসলে ঠিক আছে কিনা, এটা আমরা এখন সাবমিট করবো, এটার মধ্যে কোনো প্লাগারিজম হয়েছে কিনা। তারা প্রত্যেকটা ডাটা বলেন, এরপর ইমেজ বলেন, টেক্সট বলেন, ইনফরমেশন বলেন, এগুলো চেক করবে, ক্রস চেক করবে। যদি বলে ওকে ঠিক আছে, দেন হচ্ছে আপনার পেপারটা সাবমিশনে যাবেন। এটাও যদি আপনারা করেন তাহলে কিন্তু প্লাগারিজমটা কমে যাবে। তার মানে আজকে আপনাদের সাথে আমি 10টা স্টেপ শেয়ার করেছি, এই 10টা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা আপনাদের প্লাগারিজমটাকে রিডিউস করতে পারবেন, ইভেন আপনাদের রিসার্চ পেপারটাকে খুব ভালো একটা জার্নালে সাবমিট করে পাবলিকেশন করতে পারবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।